নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর আর আমি দিশা এবং আজ আবারও আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ পাল। তো আজ আমাদের যে বিষয় নিয়ে কথা সেটি হচ্ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। আর এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। কেন বলছি তার কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি বা যদি সাহিত্য ঘেঁটে দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জলপাইগুড়ির সাথে কিন্তু বহু কাহানি, বহু গল্প, বহু ইতিহাস কিন্তু মিশ্রিত হয়ে আছে। যদি সাহিত্যর দিক থেকে বলি, এই ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দ মঠের মধ্যে কিন্তু এই জলপাইগুড়ির একটা অংশ সেখানে মিশ্রিত রয়েছে। আমরা যদি ইতিহাস ঘাঁটতে যাই সেখানে সন্ন্যাসী বিদ্রোহ এবং ব্রিটিশ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই দুটো ঘটনাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই জলপাইগুড়ি কেন্দ্রর সাথে। আর সেই সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি ভৌগোলিক দিক থেকে এই জলপাইগুড়ি কেন্দ্রটিকে খতিয়ে দেখতে যাই তাহলে এখানে কিন্তু এক কথায় বলতে গেলে এই জলপাইগুড়ি কেন্দ্র অর্থনৈতিক বুনিয়াদ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বুনিয়াদ। তার কারণ এখানে একদিকে যেমন চা বাগান তো রয়েছেই, পাশাপাশি কিন্তু কৃষি জমিও রয়েছে। আর এই চা বাগান আর কৃষি জমিকে ঘিরে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বহু কিন্তু জনজাতির বাস রয়েছে, বিভিন্ন প্রকারের, রাজবংশী হোক বা অন্যান্য যারা জনজাতিরা রয়েছে, সে সমস্ত রকমের লোকের বসবাস এই জলপাইগুড়ির ক্ষেত্রে। আর সেই সাথে সাথে দেখা যাচ্ছে এই জলপাইগুড়িতে এবার লোকসভা যে ভোট গ্রহণ সেটি কিন্তু আর মাত্র 10 দিন বাকি। তার কারণ 19 এপ্রিল অর্থাৎ প্রথম দফাতেই কিন্তু জলপাইগুড়িতে ভোট হতে চলেছে। এবারের 2024-এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট 19 এপ্রিল, জলপাইগুড়ি কিন্তু সেই তালিকায় থাকছে। আর সেই সাথে সাথে দেখা যাচ্ছে এবারের এই 10 দিনের যে সময়সীমা বাকি রয়েছে ভোট গ্রহণের পর্বের থেকে, সেই ক্ষেত্রে কিন্তু বহু জোর কদমে এই কেন্দ্রে এখন প্রচার কিন্তু শুরু হয়ে গেছে। আর সেই ক্ষেত্রে যেটা বলতে হবে সেটি হচ্ছে গিয়ে প্রার্থী ঘোষণা। এই জলপাইগুড়িতে এবার যাদেরকে প্রার্থী হিসেবে একাধিক দল বেছে নিয়েছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। এবার 2024 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে যাদেরকে বেছে নেওয়া হয়েছে সেই বিষয়ে বলি। বিরোধী দল বিজেপি তার প্রার্থী হিসেবে জলপাইগুড়ি কেন্দ্র থেকে বেছে নিয়েছে ডক্টর জয়ন্ত রায়কে। আর পাশাপাশি তৃণমূল তার প্রার্থী হিসেবে এই জলপাইগুড়ি কেন্দ্র থেকে বেছে নিয়েছে নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএম তার প্রার্থী হিসেবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য বেছে নিয়েছেন দেবরাজ বর্মনকে। তো এবার যে লড়াইটা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে হতে চলেছে, তো দেখা যাচ্ছে কোথাও না কোথাও এটা এক প্রকারের ত্রিমুখী লড়াই হলেও হতে পারে। সেটা কেন বলছি ত্রিমুখী লড়াই হলেও হতে পারে, তার কারণ আমরা যদি রাজনৈতিক ইতিহাস ঘেঁটে দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এই জলপাইগুড়ি কিন্তু একটা সময় সিপিআইএমের একটা শক্ত ঘাঁটি ছিল। যদিও সেখানে এই যুদ্ধের তালিকায় যদি সিপিআইএম ধারে কাছে বর্তমান সময়ে নাও আসতে পারে, তাও কিন্তু যদি আমরা ইতিহাস দেখতে যাই সেই ক্ষেত্রে এই সিপিআইএম অনেক শক্ত ঘাঁটি ছিল। আর সময়ের সাথে সাথে আস্তে আস্তে তৃণমূল এই জলপাইগুড়িতে তার ঘাঁটি বিস্তার করতে শুরু করে। আর এবার বর্তমানে রয়েছে বিজেপি। তো সেই হিসেবে এবার আমরা যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই জলপাইগুড়িতে যে ভোট যে অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে সত্যজিৎ দা তোমার কাছ থেকে জানতে চাইব, এই যে এবার 2024-এর প্রার্থী হিসেবে বিজেপি ডক্টর জয়ন্ত রায়কে বেছে নিয়েছেন, তৃণমূল প্রার্থী দিয়েছে নির্মল চন্দ্র রায়কে, এদিকে সিপিআইএম দিয়েছে দেবরাজ বর্মনকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে একটু আগে আমি শুরুতেই যে বললাম এই জলপাইগুড়ি কিন্তু বহু উপাদানের সংমিশ্রণ এই লোকসভা কেন্দ্রটি। এই যে ঐতিহাসিক দিক থেকে যদি দেখি বা সাহিত্যর দিক থেকে, তো প্লাস এখানে যেমনটা দেখা যাচ্ছে চা শ্রমিকদের বসবাস, কৃষিভূমি রয়েছে এখানে। সো জীবন নির্বাহের ক্ষেত্রে কিন্তু এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র এক কথায় বলতে গেলে। তো এই সমস্ত কিছুর দিক থেকে যদি বিবেচনা করতে যাই তাহলে কিসের নিরিখে মূলত এই জলপাইগুড়িতে ভোট প্রক্রিয়াটি হয়? দেখো, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অবস্থান নিয়ে একটু বলি। এই জলপাইগুড়ি জেলার এক সাইডে রয়েছে ভুটান, অন্যদিকে রয়েছে তোমার আসাম, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার জেলা। তো স্বাভাবিকভাবেই
এই জলপাইগুড়ি জেলায় কিন্তু অনেকাংশে নেপালি জনজাতির মানুষও বসবাস করে। রাজবংশী তো রয়েছেই, মুসলিম রয়েছে, বাঙালি রয়েছে, নেপালি মানুষ কিন্তু বহু অংশ এখানে কিন্তু বসবাস করে। পাশাপাশি এই জলপাইগুড়ি জেলায় কিন্তু তোমার কৃষিকাজ খুব উন্নত, পাশাপাশি এখানে কিন্তু ফরেস্ট, আমরা যদি বলি প্রচুর ফরেস্ট কিন্তু জলপাইগুড়িতে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এছাড়া তিস্তা নদী, তো তার তিস্তার মাছ তো বিখ্যাত, আমরা সবই জানি। তো সুতরাং এখানে মাছ চাষও যেমন হয় তেমনই কৃষিকাজও হয়। পাশাপাশি তোমার এই ফরেস্টের এটা কিন্তু এক কথায় বলা চলে যে ফরেস্টে বহু মানুষ পর্যটন কেন্দ্র বলা চলে এই জলপাইগুড়ি জেলাকে। তো স্বাভাবিকভাবে এখানে তোমার এছাড়া চা বাগান তো রয়েছেই, চা শ্রমিকদের একটা বড় অংশ এখানে থাকে। তো এখানে মানুষের যে ইনকাম, সোর্স অফ ইনকাম, প্রথমত কৃষিকাজ, দ্বিতীয়ত আসবে তোমার এই ফরেস্ট, পাশাপাশি আসবে তোমার চা শ্রমিকদের। তো স্বাভাবিকভাবে এখানে এই বিষয়গুলো রয়েছে। এছাড়া জাতিভেদ প্রথা তো রয়েছে একটা, তো স্বাভাবিকভাবেই সোর্স অফ ইনকামের উপরেই ভোটটা হয় এখানে, মানুষের দাবি এরকমই। পাশাপাশি উত্তরবঙ্গে যেটা রয়েছে যে 1 নম্বর রয়েছে গ্রেটার কোচবিহারের দাবি, অন্য সাইডে রয়েছে পাশাপাশি যে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের একটা অংশের দাবি। এগুলোও মানে ভোট আসলে তো নতুন নতুন ইস্যু সামনে চলে আসে, তো এবারেও সেরকম ইস্যু সামনে আসবেই, স্বাভাবিক। একেবারে। তো এই যে এই ভোট প্রক্রিয়া তো ঠিক আছে, যে আর্থিক উন্নতির ক্ষেত্রেই মূলত হয়। তো সেই ক্ষেত্রে এই যে 2024-এ যাদেরকে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছে, মূলত যেমনটা দেখা যাচ্ছে যে ত্রিমুখী লড়াই হলেও হতে পারে। আর যেমনটা বলতে হয় যে যেহেতু ইতিহাস ঘাটলে দেখা যায় একটা সময় সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল এই জলপাইগুড়ি কেন্দ্র, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সিপিআইএম অনেকটাই ল্যাগ করছে এই মুহূর্তে। মূলত যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিজেপি আর তৃণমূল। তো সেই ক্ষেত্রে এবারের 2024-এর নির্বাচনটা দ্বিমুখী হওয়ার সম্ভাবনা নাকি ত্রিমুখী হওয়ার সম্ভাবনা? এবারের লড়াইটাও দ্বিমুখী হওয়ার সম্ভাবনা। দেখো, সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তো 2011-তে ক্ষমতা হারানোর পর তাদের শক্তি কিন্তু একেবারেই কমতে শুরু করেছে। এমনকি বিজেপির যখন উত্থান 2014-এ কেন্দ্রে বিজেপি সরকার তৈরি হওয়ার পর কিন্তু বিজেপি বাংলাকে পাখির চোখ করেছে। একের পর এক আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো বটেই, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেটি নাড্ডারা বারবার এসছেন, বাংলায় নিজেদের সংগঠন বৃদ্ধি করেছেন। তো সেই কারণেই সিপিএম কোথায় যেন নেতৃত্বের অভাব বোধ করছিল, কারণ তাদের যে নেতৃত্ব, বুদ্ধবাবু অসুস্থ, পাশাপাশি সূর্যকান্ত মিশ্ররা তারাও বয়োজ্যেষ্ঠ কানাস্টে সাইডে রয়েছেন। এখন বলতে সিপিএম কিন্তু নেতৃত্বের অভাব বোধ করছে, সে কারণে সিপিএম কিন্তু তাদের সংগঠন ধরে রাখতে পারেনি। দেখো, একটা সময় দীর্ঘ 34 বছর রাজ্য শাসন করলেও এই মুহূর্তে বাংলায় কিন্তু বিধানসভা বল, লোকসভায় কিন্তু সিপিএম কিন্তু 0। সুতরাং তাদের এখন তারা যে তাদের লড়াইটা মূলত তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করার জন্য। তো এখানে লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূলই হতে চলেছে। আর যেহেতু লোকসভা নির্বাচন, সুতরাং বিজেপি ফ্রন্টে থাকবে, এটাই স্বাভাবিক। রাজ্যের শাসক দল তৃণমূল তারাও সর্বশক্তি ঝাঁপাবে এই সিট উদ্ধার করার জন্য। তো স্বাভাবিকভাবেই লড়াইটা মূলত বিজেপি তৃণমূল হতে চলেছে একেবারে। তবে সত্যদা, আরেকটা জিনিস যেটা অ্যানালাইসিস বলছে সেটা হচ্ছে গিয়ে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 1980 থেকে 9 দফায় দেখেছি যে সিপিআইএম এর শাসন চলেছে, আর সেইখানে মিনতি সেনের নাম কিন্তু উল্লেখযোগ্য। তো সেই ক্ষেত্রে মানে এমন কি ঘটলো যে সিপিআইএম এইভাবে পতন ঘটতে শুরু করলো? 2009 থেকে অর্থাৎ 2009 পর্যন্ত আমরা দেখেছি যে সিপিআইএম কিন্তু তাদের এই শাসনকাল বজায় রেখেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে 2014-তেই কিন্তু তাদের এই পতন হওয়া শুরু করেছে। মূলত কি বিষয়, এর জন্য কি কারণ থাকতে পারে এর পেছনে? দীর্ঘ 34 বছর শাসন করার ফলে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া থাকে মানুষের। দীর্ঘ 34 বছর ক্ষমতায়, তো সিপিএমের ওপর একটা মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল বিপুলভাবে। এছাড়া সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, তো সেই আন্দোলনের ঢেউ তো গোটা বাংলাতে আছড়ে পড়েছিল। তো স্বাভাবিক সেটা জলপাইগুড়িতেও ছিল, যার ফলে সিপিএম তবু দেখো 2009 কিন্তু এই লোকসভা আসন ধরে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু 2014-তে কিন্তু পট কিন্তু পরিবর্তন হয়। এবার ঘটনা হচ্ছে ওই যে বললাম যে ক্ষমতা হারানো সিপিএম, যেহেতু একটা আঞ্চলিক এই মুহূর্তে সর্বভারতীয় দল বটে, কিন্তু সিপিএমের ক্ষমতা কিন্তু তোমার বাংলায় ছিল এবং রয়েছে কেরালা এবং ত্রিপুরা, এই 3টি রাজ্যে কিন্তু সিপিএম ক্ষমতা
ক্ষমতায় ছিল একটা সময়, তো ক্ষমতা হারানোর পরে দেখো বাংলায় তো শূন্য হয়েছে এই মুহূর্তে, রাজ্যে কেবলমাত্র কেরল রাজ্যে সিপিএম ক্ষমতায় রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু নেতৃত্বের অভাব কিন্তু সিপিএম কিন্তু বারবারই করে। যদিও তাদের সর্বভারতীয় কমিটি রয়েছেন, সীতারাম ইয়েচুরিরা রয়েছেন, কিন্তু বাংলায় কোথাও যেন একটা নেতৃত্বের অভাব কিন্তু বোধ করছে। যেই কারণে দেখো যারা অভিজ্ঞ নেতৃত্ব এই মুহূর্তে বলতে গেলে সামনে থেকে লড়াই দিচ্ছেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। বাকি সবাই কিন্তু সব কিন্তু জুনিয়র, মীনাক্ষী মুখার্জি, সৃজন, এরাই কিন্তু সিপিএমের এখন ব্যাটনটা ধরার চেষ্টা করছে। তো নেতৃত্বের অভাবের জন্যই কিন্তু সিপিএম তাদের ক্ষমতা হারিয়েছে, এটার বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার ফলে একটা সময় নেতৃত্বের মধ্যে যারা ছিলেন তাদের ঔদ্ধত্য কিছু কিছু জায়গায় সামনে এসেছিল। কারণ আমরা অনেক সময় দেখেছি আজকে তৃণমূলের যে 11 বছর 13 বছর ক্ষমতায় থাকায় একটা ঔদ্ধত্য কিছু কিছু জায়গায় ধরা পড়েছে। তো সেটা 34 বছর থাকার ফলে বামেদের মধ্যেও ছিল, যার ফলে মানুষের যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেই ক্ষোভটা পট পরিবর্তন হওয়ার ফলে সেটা মানুষ যত দিন বেড়েছে ক্ষোভ উগড়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই পরিবর্তন যখন হয়েছে, প্রথমে তৃণমূল, এরপর দেখো বিজেপি নিজের সংগঠন বৃদ্ধি করার সাথে সাথে এই রামের ভোট বেশিরভাগটা কিন্তু বিজেপির দিকে, বামের ভোট বেশিরভাগটা কিন্তু বিজেপির দিকেই গেছে। তো বিজেপি শক্তিশালী হয়েছে, উল্টো দিকে বামেরা কিন্তু তাদের শক্তি হারিয়েছে এই মুহূর্তে জিরোতে। একেবারে। তবে আরেকটা জিনিস, 2014 লোকসভা ফলাফল যদি দেখি, তখন তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন জয়লাভ করেছিলেন। তার প্রতিপক্ষ ছিলেন সিপিআইএমের মহেন্দ্র কুমার রায়। আর 2019-এও তৃণমূলের পক্ষ থেকে বিজয়চন্দ্র বর্মনই দাঁড়িয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি বিজিত ছিলেন, কারণ বিজেপি যেহেতু জয়লাভ করেছিলেন। তো 2014 সালে যে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন এবং তার প্রতিপক্ষ সিপিআইএম প্রার্থী মহেন্দ্র কুমার রায়, এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় ছিল? মানুষের একটা দলের পার্থক্য থাকে, ব্যক্তির পার্থক্য থাকে। একটা দলের আইডিওলজি একরকম, আরেকটি দলের আইডিওলজি আরেক রকম। তো পার্থক্য থাকবেই স্বাভাবিকভাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, পার্থক্য থাকবেই। কিন্তু নির্বাচনটা হয় ইস্যুর ওপরে। এবার যেহেতু দেখো যদি বিধানসভা ভোট দেখি, তাহলে বিধানসভায় কিন্তু জলপাইগুড়িতে যথেষ্ট ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। তার আগে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি ওখানে ব্যাপক ভালো রেজাল্ট করে, প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে জেতেন জয়ন্ত কুমার রায়। তো স্বাভাবিকভাবেই নির্বাচন কিন্তু হয় ইস্যুর ওপরে। পার্থক্য তো এক একটি দলের আইডিওলজি একরকম, পার্থক্য থাকবেই দলের মধ্যে, নেতৃত্বের মধ্যে, তাদের প্রচারের এক এক দলে একরকম স্টাইল, তো সেরকম কিছু থাকবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এক একটি দলের ম্যানিফেস্টো আলাদা রকম হবে, তো এগুলো থাকবেই, এগুলো পার্থক্য থাকবেই একেবারেই। তো যেখানে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন 2014-তে জয়লাভ করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে 2019-এ বিজেপি কিন্তু টেক্কা দিয়ে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে পার করে ডক্টর জয়ন্ত রায় 7,60,145 ভোটে জয়লাভ করছেন। সেই 2019-এর সেই লোকসভা নির্বাচনের ফলাফলের সেই তালিকা একবার আপনাদেরকে দেখাবো, যেখানে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় 7,60,145 ভোটে জয়লাভ করেছেন। তার প্রতিপক্ষ তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন বিজয়চন্দ্র বর্মন, 5,76,141টি ভোট পেয়েছিলেন। এদিকে সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায় 76,166 ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন এবং কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল 28,562টি ভোট পেয়ে চতুর্থ স্থান গ্রহণ করেছিলেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় 7,60,145টি ভোটে জয়লাভ করেছিলেন এবং তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন 5,76,141টি ভোটে বিজিত হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে সত্যজিৎ বাবু, দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে ভোটের ব্যবধানটা 1,84,004টি ভোটে, অর্থাৎ 1,84,004টি ভোটে লিড করেছে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। তো সেই ক্ষেত্রে এই যে আমরা সাধারণত যেমনটা দেখে থাকি যে অনেক সময় সেখানকার বাসিন্দারা বলেন যে তৃণমূলের প্রতিশ্রুতির ওপরে এখনও কোনো ভরসা নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা দল বদল করছেন, প্রার্থী বদল হচ্ছে সেই সাথে সাথে। তো সেই ক্ষেত্রে ডক্টর জয়ন্ত রায় যে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়ালেন, তো সেই ক্ষেত্রে কি এমন কারণ থাকতে পারে যার জন্যে জয়ের সমস্ত ভোট ডক্টর জয়ন্ত রায়ের ঝুলিতে গিয়েই পড়লো? দেখো 2019-এ একটা মোদি, যেহেতু লোকসভা নির্বাচন, প্রথমেই বলি লোকসভা নির্বাচনে কিন্তু
কোন দল সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে, এই ইস্যুগুলো কিন্তু সামনে থাকে। তো সেখানে বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় ছিল 2014 থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মুখ করে বিজেপি লড়াই করেছিল, তো স্বাভাবিকভাবে মোদী ইমেজ, মোদী ম্যাজিক বলা চলে, যার ফলেই কিন্তু বিজেপির ভোট অনেকটা বাড়ে, অনেকটা বেড়ে জয়ন্ত কুমার রায় 7 লক্ষর বেশি ভোট পেয়েছিলেন, 7,60,145 ভোট পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই এই মোদি ফ্যাক্টরটা একটা ছিল, মোদি ফ্যাক্টর একটা ছিল। তো সেই কারণে কিন্তু বিজেপির জয়, তাছাড়া বিজেপি উত্থান বলা চলে এই 2019 থেকেই। কারণ তার আগে যদি আমরা 2018 পঞ্চায়েত ইলেকশন দেখি, সেখানে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল যে অনেক জায়গায় সাধারণ মানুষ পঞ্চায়েত ভোট দিতে পারেনি, যার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু 2019-এ হয়েছিল। কিন্তু তাছাড়া আরেকটা জিনিস, যে বিজেপির সংগঠন কিন্তু 2019-এ খুব ভালো যে হয়ে যাওয়া তা কিন্তু ছিল না, একদমই সংগঠন ছিল না। যেটা হয়েছে সেটা মূলত লোকসভা নির্বাচন এবং মোদি ফ্যাক্টর একটা তৈরি হয়েছিল একেবারে। তো তো সেই কারণেই, আর ওই যে বললাম 2018-এর পঞ্চায়েত ইলেকশন একটা ক্ষোভ, এর উপরেই কিন্তু মানুষের ভোটটা প্রকাশিত হয়েছিল, যার ফলে কিন্তু জয়ন্ত কুমার রায়ের ভোট অনেকটা বেড়ে যায়। যেখানে 2014-তে সেকেন্ড পজিশনে ছিলেন সিপিএম প্রার্থী, সেখানে সিপিএম তো 3-এ নেমে যায়, 3 থেকে 1 লাফে প্রথম পজিশনে চলে আসেন জয়ন্ত কুমার রায়। তো স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন সর্বভারতীয় দলের ভোট বাড়ে, এবং যেহেতু প্রধানমন্ত্রী মুখ করে নরেন্দ্র মোদী ছিলেন, তো সেই হিসেবে বিজেপির ভোট অনেকটা বেড়েছে। আরেকটা জিনিস জলপাইগুড়ি তোমাকে বলি, এই জলপাইগুড়ি কিন্তু প্রচুর পরিমাণে রাজবংশী মানুষের বাস, একেবারে একেবারে। তো রাজবংশীরা কিন্তু দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল 2019-এ। তো সেই কারণে কিন্তু বিজেপির ভোট ব্যাংক কিন্তু অনেকটা লাভ বেড়ে যায়, এবং বিজেপি 1,86,000 যেটা বললে এই ভোটে কিন্তু বিজেপি জিতেছিল। তো এই রাজবংশীরা কিন্তু বিজেপিকে দুহাত ভরে সমর্থন করেছিল 2019-এ। আচ্ছা, রাজবংশীরা তো জলপাইগুড়িতে বসবাস করছেন ঠিকই আছে, আরও বহু জনজাতির মানুষ কিন্তু সেখানে বসবাস করছে। তো এরকম কি কোনো সম্ভাবনা থাকতে পারে, যেটা আমরা সম্প্রতি দেখছি যে এই এনআরসি আর সিএএ নিয়ে কিন্তু প্রচুর জল ঘোলা হচ্ছে, মূলত পশ্চিমবঙ্গে আরও বেশি করে হচ্ছে, তো এটাকে কোনোভাবে প্রভাব ফেলতে পারে এবারের লোকসভা নির্বাচনে? হ্যাঁ, অবশ্যই প্রভাব কিছুটা ফেলতেই পারে, না ফেলার কিছু নেই। কারণ যেহেতু লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেন্দ্র সরকার সিএ এর কথা ঘোষণা করেছে, এনআরসি হয়নি, তো সেই সিএ এর ইস্যু তো বিজেপি পাখির চোখ করবেই। বিজেপি এটাকেই বারবার প্রচারে হাতিয়ার করছে। হ্যাঁ, অন্যদিকে তৃণমূলও দেখো কিন্তু এই সিএ এর বিরুদ্ধে কিন্তু বারবার আক্রমণ করছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবারই প্রচারের প্রধান হাতিয়ার কিন্তু এই সিএ, কেন্দ্র সরকার নাগরিকত্ব কেড়ে নেবে, এই ইস্যুটাকে সামনে রেখেই কিন্তু তৃণমূলও লড়াই করছে। তো এটা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আরও যে ইস্যুগুলো যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই, যেমন ধরো শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো, রেশন দুর্নীতি, পাশাপাশি সন্দেশখালি, এগুলো তো সামনে থাকবেই। আরেকটা কথা বলবো, যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই জলপাইগুড়িতে এসেছিলেন, তার আগেই কিন্তু এই ভূপতি নগরে কিন্তু এনআইয়ের ওপর হামলা হয়। তো এটা নিয়ে কিন্তু একদিকে মুখ্যমন্ত্রী যেমন এনআইয়ের বিরুদ্ধে বলেছিলেন যে এনআইএ লোকাল থানাকে না জানিয়েই সেখানে রেড করতে যায়, তো উল্টো দিকে দেখো প্রধানমন্ত্রী কিন্তু সেই এনআইকে হামলাটা কিন্তু হাতিয়ার করেই প্রচার করেছিলেন। তিনি বলছেন টিএমসির লোকজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে উপর আক্রমণ করছে, কারণ এর আগে আমরা দেখেছি সন্দেশখালীতে ইডির উপর হামলা হয়েছিল, এবার এনআই। তো এগুলোকেও রাজনৈতিক দল হাতিয়ার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন ফলাফল কী হবে সেটা তো জনগণ ঠিক করবে, আর সেটা 4 জুন। আরেকটা বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী আসার আগে কিন্তু আমরা দেখেছি জলপাইগুড়িতে কিন্তু ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছিল, আর সেখানে কিন্তু বহু মানুষ ভুক্তভোগী রয়েছেন। কিন্তু দেখা গেছে জলপাইগুড়িতে এই যে প্রধানমন্ত্রী যে এলেন, তিনি কিন্তু এই ঝড়ের বিষয়ে বা ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে কিন্তু তিনি চুপ ছিলেন, তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি। তো সেই ক্ষেত্রে এটা কোনো না কোনোভাবে নিশ্চয়ই প্রভাব ফেলতে পারে এবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই প্রভাব ফেলতে হয়। দেখো, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সাধারণ মানুষ। এবার যেহেতু নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, এখন প্রধানমন্ত্রী ওইভাবে কিছু দিতে পারেন না, এখানে যা করার কমিশনকেই করতে হয়। কমিশন যদি সরকারকে অনুমতি দেয়, তবে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, তবে সেখানে ত্রাণ তহবিল বিলি করতে পারে, নইলে পুরো বিষয়টি কিন্তু প্রশাসনিক লেভেল তোমার কমিশনকে দেখতে হবে।
তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী ওখানে যদি কোনো কিছু ডোনেশনের কথা ঘোষণা করে সেটা কিন্তু নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কৌশলেই এটা বলতে পারে না। প্রধানমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রীর কিছু কিন্তু ওখানে প্রচারে কিন্তু একবারেও বলেননি, তিনি কমিশনের উপরেই ছেড়েছেন যে কমিশনের অনুমতি দিক যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। তো এটা যেহেতু নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়ে সেই কারণে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউই কিন্তু বলেননি। তো স্বাভাবিকভাবেই এই ভুক্তভোগী এটা না হয় উচিত, কারণ সরকারের উচিত যেভাবে হোক সাধারণ মানুষের পাশে থাকা। কারণ বেশ কয়েকজন ওখানে কিন্তু মারা গেছে, বহু বাড়িঘর ভেঙে গেছে, বহু মানুষ বাড়িঘর ভেঙে ঘর ছেড়ে বাইরে এখনও অবস্থান করছে। তো এখানে কিন্তু কমিশনকে হোক খুব সক্রিয়ভাবে এটা বিষয়টা দেখা উচিত। সত্যজিৎদা, আরেকটা বিষয়, এই যে আমাদের 2024-এ যে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম এর পক্ষ থেকে, তুমি যেমন শুরুতে বললে যে মূলত দ্বিমুখী হতে চলেছে এবারের এই লড়াই, তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় এবং তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, এদের দুজনের মধ্যে আমরা যদি অ্যানালাইসিসটা করি তাহলে কি মনে হয় কার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে? হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, জলপাইগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ আমি নির্মল কুমার রায়ের কথা বলি, উনি একজন অধ্যাপক, পাশাপাশি একজন কিন্তু লেখক, একটি পত্রিকার সম্পাদকও তিনি। তো স্বাভাবিকভাবেই অত্যন্ত গুণী মানুষ। এই কিছুদিন আগে ধূপগুড়ি, যেটা বিজেপির জেতা সিট ছিল, এই ধূপগুড়িতে কিন্তু বিধানসভা উপনির্বাচনে জিতেছিলেন নির্মল চন্দ্র রায়। সুতরাং তিনি কিন্তু খবরের শিরোনামে রয়েছেন। উল্টো দিকে আমরা বিজেপির মধ্যে একটা বিবাদ ছিল যে জয়ন্ত কুমার রায়কে প্রার্থী করা হবে কিনা, তার পরিবর্তে বেশ কয়েকটা নাম সামনে এসেছিল। সো এটা কিন্তু বিজেপির মধ্যে একটা অন্দরেই একটা কিন্তু বিভাদ ছিল। উল্টো দিকে দেখো নির্মল চন্দ্র রায় কিছুদিন আগে উপনির্বাচনে জিতেছেন, তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু নজরে রয়েছেন। অন্যদিকে জয়ন্ত কুমার রায়, তাকে প্রার্থী করা হবে না। তো এদিক দিয়ে বলবো, যেহেতু রাজবংশী সম্প্রদায়ের ভোট ওখানে বেশি, আমরা যে অনন্ত মহারাজ তিনি বিজেপির পক্ষে রয়েছেন, বিজেপির সাংসদ তিনি, তো রাজবংশীরা এখনো পর্যন্ত যেহেতু বিজেপির দিকেই হেলে রয়েছেন বলা যায়। তো এদিক দিয়ে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, কারণ তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে গতবার কিন্তু অনেকটা পিছিয়ে ছিল। আমরা বিধানসভা ফলাফল যদি দেখি, মেখালিগঞ্জে গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল 99,338 ভোট, এখানে বিজেপি পায় 84,653। ধূপগুড়িতে যেটা বিজেপি জিতেছিল, বিজেপি সেবার পেয়েছিল 1,03,33 ভোট, তৃণমূল পেয়েছিল 1,03,33 ভোট, বিজেপি জিতেছিল 1,04,688 ভোট। এই ধূপগুড়িতেই কিন্তু উপনির্বাচন তৃণমূল দখল করেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস একটা। ময়নাগুড়ি বিজেপি জিতেছিল, বিজেপি পায় 1,15,306 ভোট, তৃণমূল পেয়েছিল 1,03,395 ভোট। জলপাইগুড়ি তৃণমূল জিতেছিল, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তৃণমূল কংগ্রেস 95,668 ভোট পেয়েছিল, বিজেপি 94,727 ভোট। রাজগঞ্জ তৃণমূল জিতেছিল, তৃণমূল পেয়েছিল 1,04,641 ভোট, বিজেপি 88,868 ভোট। ডাবগ্রাম ফুলবাড়ি, এখানে বিজেপি জিতেছিলেন শিখা চ্যাটার্জি, তিনি পান 1,01,495 ভোট। এখানে তৃণমূল পেয়েছিল 1,01,495 ভোট, বিজেপি পায় 1,29,088 ভোট। মাল বিধানসভা কেন্দ্রে এটাও তৃণমূল জিতেছিল, এখানে তৃণমূল পেয়েছিল 99,086 ভোট, বিজেপি পেয়েছিল 93,621 ভোট। সুতরাং দেখো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল। তো এখানে বলবো নির্মল চন্দ্র রায়কে জিততে গেলে কিন্তু আরও পরিশ্রম করতে হবে, মানে যেহেতু লোকসভা নির্বাচন বিজেপি পাখির চোখ বাংলাকে করেছে, প্রধানমন্ত্রী সভা করে গেছেন জলপাইগুড়িতে, সুতরাং এটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে মনে হচ্ছে কিছুটা হলেও মনে হয় জয়ন্ত রায় কিছুটা হলেও এগিয়ে, কারণ শুধুমাত্র লোকসভা নির্বাচন নিরিখেই জয়ন্ত রায়ের পাল্লা কিছুটা হলেও ভারী মনে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এবারের যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি নিয়ে লড়াই মূলত দ্বিমুখী হওয়ারই সম্ভাবনা জোরালো। তার কারণ যেমনটা ইতিমধ্যেই আমার সহকর্মী সত্যজিৎদা বললেন যে ডক্টর জয়ন্ত রায় আর নির্মল চন্দ্র রায়, এদের বিষয়ে তিনি যেমনটা বিশ্লেষণ করলেন, তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি আসলে কার দখলে যায়, সেদিকে আমাদের চোখ থাকবে। কারণ জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে 19 এপ্রিল, অর্থাৎ প্রথম দফাতেই
জলপাইগুড়িতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, আর এর ফলাফল অর্থাৎ ভোট গণনা জুনের 4 তারিখ। তো সেদিকে নজর থাকবে আমাদের সকলেরই। আর যেহেতু আমি আগেই বললাম যে এই জলপাইগুড়ি কেন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, তো সেই ক্ষেত্রে দেখা যাক এই শিল্পমঠের দায়ভার কার কাছে যায়।